আপনাকে প্রশ্ন করছিলাম যে পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বর্তমান ছাত্র রাজনীতি শিক্ষা ক্ষেত্রে ও দেশের কল্যাণে কতটুকু অবদান রাখছে বলে মনে করেন, এবং বিশ্ব র্যাঙ্কিং এ বাংলাদেশের শিক্ষার মান নিম্নমুখী কেন? 100 এর মধ্যেও নাই। শিক্ষকরা যদি দলীয় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, এই যে আজকেও একটা লেখা পড়লাম, ওই যে ববি হাজ্জাজ বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা আমি কোচিং যেটা সেন্টার। দিছিলাম সেটা আর কি, হ্যাঁ। হ্যাঁ, আপনি আপনি দিচ্ছেন সেটা পড়ছি, আরো অনেকের লেখা পড়ছি। শিক্ষকরা যদি বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, আয় ইনকাম নিয়ে ব্যস্ত থাকে, এই যে আমার বড় মেয়েও বলে, আমার বড় মেয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল করলো, গ্রাফিক্স থেকে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিল, ক্লাসে শিক্ষক আসেন না, ক্লাস হয় না ঠিকঠাক মতো, আয়সা কি বুঝান না বুঝান, ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ার ফাইনাল রাত 3টা পর্যন্ত অনলাইনে ক্লাস করে। কেন করে? কারণ উনি কোনো ক্লাসে নেন নাই। হুম। একজন সিলেবাস দিবেন দিবেন, বাচ্চারা বসে আছে পরীক্ষার আগের দিন তিনি জোর করে বাধ্যতামূলক ভাবে অনলাইনে ঢুকায় তিনি পড়াইলেন। তাদের কোনো সিলেবাস নাই, কিছু পড়ানো হয় না, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। তাহলে নিম্নমুখী হবে না তো কি হবে? মূল ব্যাপারটা তো এরকমই, শিক্ষকরা ব্যবসার সাথে জড়িত, তারা অন্য কোথায় গিয়ে ক্লাস নিবেন, অন্য কোথায় সভা সমিতিতে সেমিনার করবেন। ও একজনের লেখা পড়লাম, ওই যে আমিনুল ইসলাম না, উনি লিখেছেন হ্যাঁ, আমি যে এক আমি লোক ক্লাসে ঢুকে বলছেন যে এটা খুব টাফ সাবজেক্ট, এটাতে তোমরা কেউ পাশ করবা না। স্বাভাবিকভাবে ছোট ছোট বাচ্চারা তো ভয় পেয়ে যাবে যে পাশ করবে না, হ্যাঁ, মানে হ্যাঁ। এমনিতেই তো যেই টপিক গুলো বা যেই সাবজেক্টটাতে ভীতি থাকে সেটা বাচ্চারা ভয় ভয় নিয়ে পড়ে। আমার যেমন অঙ্কে খুব ভীতি ছিল, অঙ্কের যে কোনো টিচারকে দেখলে আমার ভয় লাগতো, স্টিল না আমার অঙ্কের ভীতি আছে। তো এটা তো একজন শিক্ষক অনেক বড় প্রভাব বিস্তার করেন একজন বাচ্চার জি। জীবনে, বিশাল বিশাল প্রভাব বিস্তার করেন। এখন শিক্ষক যদি ঢুকেই বলেন যে তোমরা এটাতে পাশ করবা না, আরেকজন শিক্ষকের কথা কি যেন লিখলেন যে উনি এসে গল্প করেন যে কোথায় কোন টক শোতে উনি কয়টা টক শো করেছেন, কোথায় কি কি বিষয় নিয়ে কথা বলেছেন, তাকে কি কি জন্য মানুষ খুব সমাদর করে। তো এই এই যদি হয় শিক্ষা ইয়ে মানে শিক্ষকদের অবস্থা। আর নীতি নির্ধারকরা তো আসেনি, আমাদের বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকরা কোন নীতিতে চলেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে শিক্ষক থেকে শুরু করে। এই ব্যাপারে আমি অত উঁচু জায়গাটাতে আমি আসলে অত কথা বলতে চাই না। আমি যেহেতু মাধ্যমিক স্তরে কাজ করি, আমি ওই ওই জায়গাটা নিয়ে কাজ করি। তবে ছাত্র রাজনীতির কথা বলি। হ্যাঁ, ছাত্র একদম। রাজনীতিটা আপনি সমস্যা এই সময়ের কথা বলছেন, তো এই সময় ছাত্র রাজনীতি আসলে কি কাজে লাগে বলেন তো? বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কি কোনো কাজে লাগছে? আমি না, দেখিনি। আমি 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 বিগত বিগত যদি বলেন স্বাধীনতার সময় ওই ছাত্ররা কিন্তু অনেক বড় ভূমিকা রাখছেন, সেটাকে অনস্বীকার্য, সেটাকে শ্রদ্ধাবোধ করে রেসপেক্ট করি। আমি সেটা থেকে বেরিয়ে এসে বর্তমান যেটা আছে, মনে করেন 40 বছর যদিও ধরেন, এই 40 বছরের ছাত্র রাজনীতিটা আমাদের শিক্ষা ব্যবস্থার উপর কতটুকু অগ্রসর কল্যাণমুখী কাজ করছে, কল্যাণমুখী প্রভাব ফেলছে। কল্যাণমুখী প্রভাব আমি আসলে আমি নিজের চোখে দেখিনি। আমরা 97-এ বের হয়ে আসলাম, আমাদের সময় যারা রাজনীতি করছে তাদেরকে আমি দেখছি যে সবচেয়ে খারাপ স্টুডেন্ট যেগুলো, মানে অ্যাক্টিভ, সবাই দলে নাম লিখিয়ে রাখছে সবাই, কিন্তু অ্যাক্টিভ রাজনীতি যারা করছে, ক্যাডার রাজনীতি যারা করছে, তারা পড়াশোনার ধারে কাছে নাই। এরাই ক্যাডার রাজনীতি করছে, কোমরে পিস্তল নিয়ে ঘুরছে, একে থ্রেট দিছে, সেই মেয়েকে উঠায় নিছে, হল দখল করছে, নানা রকম বাণিজ্য করছে। এটা আমি নিজের চোখে দেখে আসছি। তারপরের কথা, আমি এতদিন ইউনিভার্সিটি মানে ইয়েতে ছিলাম না, এখন মেয়ে আবার যুক্ত হয়েছে, মেয়ে মাঝে মধ্যে কিছু কিছু এসে বলে, সেখান থেকে কিছু কিছু জিনিস শুনি। আর যেটা সারা জীবন আমার মার কাছে ছোটবেলায় শুনে আসছি যে একসময় ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা রাজনীতি করতো, কিন্তু সেই সময়টা আমি দেখতে পারিনি। আমরা যখন থেকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন থেকে আমরা কত 91 92 সেশন আমাদের, তখন থেকে আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে রাজনীতি করতে দেখিনি। দুই একজন স্টুডেন্ট, ওনারা সিনিয়র ছিলেন, এই যে মাহবুব হোসেন শাকিল আওয়ামী লীগের মারা গেছেন, তারপরে যে ওকাদা বলতাম আমরা, ওবায়দুল কাদের, তারপরে বাহাদুর ব্যাপারী, এদেরকে খোকন, এদেরকে আমরা পেয়েছি। এদেরকে আমরা পেয়েছি, কিন্তু এরা তখন অলরেডি বয়স্ক ছাত্র নেতা, মানে ইচ্ছা করে করে থেকে থেকে গিয়ে যেই ছাত্র নেতা, তারা আমাদের যে 10 12 বছরের বড়। তাদের সাথে খুব কাছাকাছি আমি তাদেরকে দেখছি, এবং তাদেরকে আমার কাছে ভালো মানুষ মনে হয়েছে, যাই বলেন ওই সময়। এই শাকির ভাই বলেন, এই ওবায়দুল কাদের বলেন। আমি এই যে আমার যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে সংস্কার বুলেটিনে যে আমার হুম। লেখাটা, রাজনৈতিক লেখাটা, ওখানে আমি ওকাদার কথা লিখছি। এখন পরবর্তীতে তারা কি হয়ে গেলেন, কিভাবে মানুষকে হয়ে গেলেন, সেটা তারাই জানেন। কিন্তু আমি একটা যে চিন্তা করি, আপনি দেখেন এই যে 24-এর আন্দোলন,
চব্বিশের আন্দোলনটাকে যারা মানে সাদা চোখে আমি বলি, ওই ভিতরে কি ডিপ্রেসড আছে, কারা কাকে করছে, কোথায় কি কি ইয়ে ছিল, কি ছকে কাটা ছিল ও এই আন্দোলন, সেগুলো বাদ দিলাম। খুব সাদা হুম, চোখে আমি যদি দেখি, এই যে বাচ্চারা যারা এই পথটাকে পরিবর্তন করলো, তারা কি কোনো দলীয় রাজনীতির সাথে ওইভাবে যুক্ত ছিল? এখন খুঁজে না খুঁজে লোকে বের করে দেখি যে সার্জিস ছিল আওয়ামী লীগে, অমুক ছিল অমুক দলে, তমুক ছিল তমুক দলে, কিন্তু ওরকম ভাবে কি আমরা কাউকে দেখছি যে এরা কোনো রাজনীতি করছে, কোনো দলের হয়ে কাজ করছে বা না রাজনীতির দীক্ষা নিচ্ছে ওরকম ভাবে? একা একা নিজে হুম। নিজে ওরা ওরা যথেষ্ট পড়াশোনা করছে, এখন ওদের সংসদে বক্তব্য দেওয়া বা রাজনৈতিক ইয়েগুলো যখন কথাগুলো বলে, তখন আমরা বুঝতে পারি যে এরা খুব পড়াশোনা করে আসা। আমাদের ওনারা যে বিতার্কিক ছিল অনেক, বিতার্কিক ছিল, বিতর্ক হ্যাঁ প্রতিযোগিতা হ্যাঁ, করতো অনেক, ওইদিকে এক্সপার্ট ছিল, যে বাক কারণে চক্র ওদের করতো। ওই যে কে যেন ওই তাপস, তাপসই তো, তাপস ওই যে হাসনাতকে বললো না অমুক অমুকের বই পড়ে এসো, তখন হুম, হাসনাত বললো যে সংসদে দাঁড়িয়ে যে পড়েছিলাম 20 বছর আগে, সেটার যদি এখন কথা বলতে চাই লাগবে 20 মিনিট। তো আমি সেটা নিয়ে কথা বলছি না, আপনি যেটা বললেন সেটা। তাহলে দেখেন উনি ভেবেছে যে ওরা এগুলো পড়েইনি, অথচ এরা পড়েছে আরো 20 বছর আগে। পরে আসছে, তাহলে জি জি। দেখেন ওরা নিজে নিজে পড়ালেখা করেছে যথেষ্ট। খেয়াল করবেন, আমি খুব খেয়াল করে দেখি ওদের রাজনৈতিক বক্তব্যগুলো আর আমাদের যে আহ, ছাত্রদল বা আওয়ামী লীগ বা ইভেন আমাদের সংসদ নেতাদের রাজনৈতিক বক্তব্যগুলা দেখবেন ফার ফার ডিফারেন্ট। ডিফারেন্স, ভেরি ডিফারেন্স। ওদের বক্তব্যের ধারে কাছে যায় না এদের বক্তব্যগুলো, ওনারা অথচ কিন্তু ওনারা কিন্তু যুক্তিসঙ্গত কথাগুলো বলে। এই যে সার্জিস আলম বলেন, এই যে সিফাত সিফাত সাইদ মুস্তাফিজ, সিফাত মুস্তাফিজ, এরা কিন্তু যুক্তিসঙ্গত কথা বলে। এনাদের সাথে এই যে সাইদ মুস্তাফিজের সাথে ওই দিন রনি, রেজাল করিম রনি, মানে যুক্তিতে না বেরো টক শো থেকে উঠে চলে গেছে। দেখবেন টক শো যুক্তি গুলাতে খেয়াল করবেন, টক শো তো হ্যাঁ, গেলে আপনি এদের স্ট্যাটাস বুঝতে পারবেন। জি, এরা এরা হচ্ছে পড়াশোনা করে জেনে বুঝে কথা বলছে যখন, আর এই হ্যাঁ, পাশের লোকটা সে জানেই না বিষয়গুলো, তখন কি এক্স্যাক্টলি, হয়, একটা কেওয়াজ বাঁধায়, মাইক্রোফোন ভাঙে, চেয়ার ভাঙ্গা। টেবিল ভেঙে দিয়ে চলে যায়। এবং বলছেন, এতে সুস্পষ্ট ভাবে ওরা দেখায় দেয় যে জি, আসলে পলিটিক্যাল পড়াশোনা কাদের বেশি। বেশি, নর্মাল একটা বক্তব্য, যেমন ধরেন কোনো সমাবেশে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে কি, নাহিদ বলছে কি, হাসনাত বলছে, দেখবেন ওদের বলার মানে ওরা মানে দর্শককে টেনে নিতে পারে, ওদের বলার নেই না, ভঙ্গি, বিষয় জি, সম্পর্কে জ্ঞান মানুষকে টেনে নেয়। আর আমাদের সংসদে এই বয়স্ক লোকগুলা পর্যন্ত যা কথা বলে, এক একজন সঙের মতো লাগে আমার কাছে। জানি না এটা হ্যাঁ, আমার আমার মতো সাধারণ মানুষ অনেকের সাথে আমি কথা বলেছি, একই রকম লাগে ওদের কাছে। তাহলে এই যে ছাত্র রাজনীতি কি দিল, মানে কি দিল, দেশের জন্য কি করলো? ছাত্রলীগ আমাদের সাধারণ ছাত্রদেরকে কাদের লেলায় দিল, মারলো আমাদের স্টুডেন্টদেরকে, বিশ্বজিৎকে হত্যা করলো, আবরারকে হলের মধ্যে পিটায় মারলো, এরকম মারলো, আরো কয়েক হাজার। আমি গণহত্যার দলিল বইটার এডিটিং ইয়েতে প্যানেলে ছিলাম, ওইটার সময় আমি দেখলাম এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে কিভাবে গত 17 বছর কত হাজার নির্যাতন করছেন, ছাত্রলীগকে মারছে। সিম্পল এমনও হয়েছে যে হলের একটা প্রোগ্রামে কুপন বিক্রি করা নিয়ে, কুপন, হুম, সেটা থেকে ওই যে ভাগ বাটোয়ারা পাবে, সেটা থেকে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগ মারামারি করে হলের ছাদ থেকে লাথি দিয়ে ফেলে দিছে, ছেড়ে নিচে দিছে। পড়ে মরে। এই তো টোটাল আমাদের ছাত্র, টেন্ডারবাজি এই যে এগুলাইতে ছিল ওরা। এই তো আমাদের ছাত্র রাজনীতি। কিন্তু হুম, এই যে দেখেন মুভমেন্টটা তৈরি হলো, এই যে বিপ্লবটা তৈরি হলো, এরা কেউ কিন্তু কোনো ছাত্র রাজনীতির সাথে ওরকম প্রভাবশালী কোনো দলের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। দুই জড়িত একজন ছিল না, যদি হ্যাঁ, আওয়ামী লীগে থেকে থাকে, এরকম দুই চারটা থেকে থাকে, ওইটা ওইভাবে ছিল। কিন্তু এরা কিন্তু ওইভাবে পলিটিক্যাল মানে স্টুডেন্ট হিসেবে কিন্তু ছিল না। অথচ দেখেন দরকারে সারা বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে স্কুল কলেজ থেকে দেখেন, স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা কিন্তু এই বিপ্লবের সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে জি, রাজনৈতিক পট পরিবর্তনের জন্য কি আসলে আসলে শিক্ষা মানে ইয়েতে বিশ্ববিদ্যালয়গুলোতে কি রাজনীতি, ছাত্র রাজনীতির দরকার আছে? আমার তো মনে হয় দরকার না। নেই, দরকার নাই। এটা আছে, কেননা থাকতে পারে, হ্যাঁ, অ্যাসোসিয়েশন থাকতে পারে, ছাত্রদের কোথায় কি সমস্যা আছে, কি কি নিয়ে কথা বলতে হবে, কি কি নিয়ে সুপারিশ করতে হবে, কি কি নিয়ে এফসির উপর ইয়ে করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, কোন কোন জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে ছাত্রদের মঙ্গল, সেটার জন্য কিছু অ্যাসোসিয়েশন থাকতে পারে। পৃথিবীর মানে অনেক দেশে কিন্তু ছাত্র রাজনীতি নাই। এবং যখন ছাত্র রাজনীতিটা এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে দূর হবে, তখনই আসলে শিক্ষার পরিবেশটা ঠিকঠাক মতো নিশ্চিত হবে, তার আগে হবে না। কারণ হবে আমাদের না, পলিটিক্স, পলিটিক্যাল লিডার, পলিটিক্যাল দলগুলো ভীষণ রকম অসৎ,
দুর্নীতিবাজ, এরা এই স্টুডেন্টদেরকে ওদের বশবর্তী করে ইয়ে করে রাখে টাকা দিয়ে, অস্ত্র দিয়ে। কারণ ওদের গাড়ির পিছনে দৌড়ানো তো কিছু লোক লাগবে, দৌড়ানোর জন্য, গাড়ির সামনে ইয়েস, পথ পরিষ্কার এটা করা, গুড জনগণ পয়েন্ট। সরায় লোক লাগবে, সেই জন্য। আর কোন এদের নিজস্ব নৈতিক কোন চরিত্রের উন্নতি হয় না, নলেজের কোনো উন্নতি হয় না, দেশের কোনো কাজে লাগতে পারে না এরা, শুধুমাত্র মানে গার্বেজ। এক একটা রাজনৈতিক দলের মানে ছাত্র রাজনীতি করে যে ছেলে পেলেগুলাকে আমার একটা গার্বেজ লাগে, এর বেশি কিছু লাগে না। আপনি আপনি দেখবেন যে এই যে তথাকথিত রাজনৈতিক দলগুলা কিন্তু বর্তমান ইয়াং জেনারেশনকে ওনারা ইউজ করতে শুধু ওনাদের গাড়ির পেছনে দৌড়ানোর জন্য। কোনো একটা যদি ভালো, এটা শিক্ষিত কিন্তু এরা অশিক্ষিত না, কারা এই যে ইউনিভার্সিটির ছাত্ররা, ওনাদেরকে কিন্তু কাজে লাগায় না, ওনাদেরকে কোনো পোস্ট পজিশন দেওয়া হয় না। পোস্ট পজিশন কাকে দেওয়া হয়? ওনাদের ছেলে মেয়েদেরকে, ওনাদেরকে বিদেশ বিলেত থেকে পড়ার ব্যারিস্টার বানায় আনে, ওনাদেরকে পোস্ট পজিশন দিয়ে দেওয়া হয়। আর ইয়াং জেনারেশন যারা এই যে ঢাকা ইউনিভার্সিটি রাজনীতি করতেছে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো রাজনীতিবিদ গুলো রাজনীতি করতেছে, ছাত্র রাজনীতি করতেছে, ওনাদেরকে কিন্তু ওনাদের গাড়ির পেছনে পেছনে দৌড়ানোর কাজেই ব্যবহার করতেছে। এগুলা থেকে আমাদের যদি ছাত্ররাই যদি না বুঝে এগুলা, তাহলে তো এখান থেকে আর মানে বেরোনোর সুযোগটা কোথায়? বুঝবে কিভাবে? সেই মেধা থাকতে হবে তো, সেই এক্স্যাক্টলি। মেধাটা কিছু তার তৈরি হয়েছে, সে ওই শিক্ষক পাইছে, ওই শিক্ষার পরিবেশ স্কুল কলেজে পাইছে, পায় নাই, কে তৈরি পায় করে নাই। দিবে? বাসায় কে পাইছে? তৈরি করে? পায় নাই। তার মধ্যে এই বোধ, এই যে সজ্ঞান বোধ, এটা তো তৈরি করে দেয় একটা মানুষ, হুট করে তো পায় না। প্রথমে পায় না। পরিবার, তারপরে স্কুল কলেজ, এগুলোতে এরা কোথায় পাইছে? তাহলে ওই কিভাবে যে তৈরি শিক্ষক, হবে? ওই যে শিক্ষক যিনি আছেন, প্রিন্সিপাল যিনি আছেন, উনি তো ওইভাবে লেজুর ভিত্তিক করে পলিটিক্যাল ক্যারিয়ার বানিয়ে ওখানে আসছে। উনি তো হুম হুম। মেধাকে অন্বেষণ করে আসে নাই। গবেষণা কিন্তু হচ্ছে না, গবেষণামূলক আপনি যদি আমাদের কোন শিক্ষা প্রতিষ্ঠানে, ইভেন মাদ্রাসা বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, কোথাও গবেষণামূলক শিক্ষা ব্যবস্থার কোনো মানে ধারে কাছেও কিছু নাই। উন্নত বিশ্বে কিন্তু সায়েন্টিস্ট বাইরে বের হইতেছে বছরে এতজন, ওনারা কতগুলা মানে আবিষ্কার করতেছে, অথেন্টিক হুম। জিনিসগুলা ডেভেলপ করতেছে। কিন্তু আমাদের দেশে কোথায়? আমাদের দেশ গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে কবে? হবে কখনো? এই ধারাবাহিকতা চলতে থাকলে তো হবে না। এখন এটা তো ঢেলে সাজানো ছাড়া সম্ভব না, এবং তার জন্য সবার আগে দরকার একজন দেশপ্রেমিক একটা সরকার ব্যবস্থা, মানে জনবান্ধব, দক্ষ জনশক্তি করে তোলা, এই ছাত্র শক্তিটাকে জনশক্তি হিসাবে তৈরি করা, কারণ এরাই আগামীতে আমাদের দেশটাকে পরিচালনা করবে। সেই জন্য একটা দক্ষ ছাত্র দল তৈরি করা, দক্ষ নাগরিক তৈরি করা, এই কাজটা কারা করবে? এরকম ভাবে এই মানে অসৎ রাজনৈতিক দলগুলা যারা টাকায় বিক্রি হয়, নেতা ছাত্র নেতাদের টাকায় কিনে দেয়, তারা করবে? পারবে না।